প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অনুশীলনী 3.1 65 পৃষ্ঠার 5, 6, 7, 8 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা, আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দিবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো 5 নম্বরে বলছে, দেখো নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, আমরা জানি যে শূন্য বিন্দুটা হচ্ছে তোমার সংখ্যা রেখার মিডল পয়েন্ট, আর শূন্য বিন্দু ডান দিকে বসে ধনাত্মক সংখ্যাগুলো, আর বাম দিকে বসে ঋণাত্মক সংখ্যাগুলো। এখন বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো তোমাদেরকে আমি সরাসরি অঙ্ক করে দেখাই যে সংখ্যা রেখায় কোনটি অন্যটির ডানে বসবে। তো দেখো আমি 5 নম্বর অঙ্কে চলে আসলাম। তাহলে 5 নম্বর অঙ্কের কয়ে কি আছে আমরা দেখি। কয়ে দেওয়া আছে যে 2 এবং 9 দুটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ প্লাস যুক্ত সংখ্যাগুলোকে আমরা বলি ধনাত্মক সংখ্যা। তাহলে দুটা ধনাত্মক সংখ্যা। তো এখানে আমাদের সংখ্যা রেখা অঙ্কনের জন্য আমাদের কিছু কথা লিখতে হবে। এই কথাগুলো অনেকটা তোমরা যে 3 নম্বর অঙ্কটা করেছো যে সংখ্যা রেখায় সংখ্যাগুলো স্থাপন করো, সে অঙ্কের মতোই। তো দেখে নিই যে আমাদের কি লিখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এই কথাগুলো লিখতে হবে। তো আমি সংখ্যা রেখাটাও তোমাদের দেখে দিই, তাহলে ভালো হবে। তো সংখ্যা রেখায় প্রথমে শূন্য বিন্দু চিহ্নিত করি, অর্থাৎ এই যে শূন্য বিন্দু দেখতে পাচ্ছ এটাকে চিহ্নিত করতে হবে। তারপর সংখ্যা রেখায় শূন্য এর ডানে ধনাত্মক সংখ্যা, আমরা জানি এই শূন্যের ডান দিকে ধনাত্মক সংখ্যা বসে, এবং শূন্য এর বামে ঋণাত্মক সংখ্যাগুলো বসে। অর্থাৎ এই যে দেখো মাইনাস সংখ্যা দিয়ে বসানো হয়েছে, এগুলো হচ্ছে সব ঋণাত্মক সংখ্যা। এখন সংখ্যা রেখায় 2 এবং 9 স্থাপনের জন্য শূন্য এর ডান দিকে যথাক্রমে 2 ও 9 একক দূরের বিন্দু দুইটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ শূন্য ডান দিকে, কারণ দুটাই যেহেতু ধনাত্মক সংখ্যা, তাই আমাদের এখানে কি আসবে, দুইটাই শূন্যের ডান দিকে আসবে। তাই বলছে যে 2 এবং 9 একক ডান দিকে গোল গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করি। অর্থাৎ এখান থেকে এসছে তোমার, এখান থেকে 1, 2 পর্যন্ত এখানে, আর 9 পর্যন্ত এখানে। তো আমরা এই যে গোল গাঢ় চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারছি যে কোন সংখ্যাটা কোন সংখ্যার ডানে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 9 2 এর ডানে অবস্থিত, কারণ এখানে বলেছে যে কোনটি অন্যটির ডানে অবস্থিত হবে। অন্যটির বলেনি যে কোনটি ডানে অবস্থিত, বলে যে কোনটি অন্যটির ডানে অবস্থিত হবে। অর্থাৎ এখানে 9 2 এর ডানে অবস্থিত। তাহলে আমাদের এই কথাগুলো এখানে একটু লিখে নিতে হবে। যে দেখো সংখ্যা রেখা থেকে দেখা যাচ্ছে যে 9 একক দূরের গোল চিহ্ন অংশটি 2 একক দূরের গোল চিহ্নিত অংশের ডানে অবস্থিত। বুঝতে পারছো? এই যে 9 একক দূরের গোল চিহ্নটি এই 2 একক দূরের গোল চিহ্নিত অংশের থেকে কি ডানে অবস্থিত না। দেখো 2 এর ডানে কত আছে, 9 আছে। তাই আমরা লিখবো যে 9 একক দূরের গোল চিহ্ন অংশটি 2 একক দূরের গোল চিহ্ন থেকে ডানে অবস্থিত। অর্থাৎ বা অতএব যাই বলো, 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। বুঝতে পারছো? 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন যে পরের অঙ্কগুলো আছে সেম কিন্তু একই রকম ভাবে করা লাগবে। তো চলো আমরা পরের গুলো দেখি। তো দেখতে পাচ্ছ খ নম্বরে -3 আর -8। তাহলে এটাও সেম ভাবে এই কথাটুকু এই পর্যন্ত দেখতে পাচ্ছ, সেম একই কথা থাকবে। এই থেকে শুধু একটু কি হবে, এগুলো পরিবর্তিত হবে। ঠিক আছে? তাই একই রকম লেখা আছে। দেখো সংখ্যা রেখায় প্রথমে শূন্য বিন্দু চিহ্নিত করি, সংখ্যা রেখায় শূন্য এর ডানে ধনাত্মক সংখ্যা এবং শূন্যের বামে ঋণাত্মক সংখ্যা অবস্থান করে। এবার সংখ্যা রেখায় -3 ও -8 স্থাপনের জন্য শূন্য এর বাম দিকে যথাক্রমে 3 ও 8 একক দূরের বিন্দু দুইটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। কোন দিকে বলেছে? বাম দিকে, কারণ দুটাই ঋণাত্মক সংখ্যা, তাই এই শূন্য এর বাম দিকে এবার হবে। দেখো যে এই যে 3 -3 আর -8। তাহলে এবার কি দেখতে পাচ্ছ, সংখ্যা রেখা থেকে দেখা যাচ্ছে যে 3 একক দূরের গোল চিহ্ন অংশটি, অর্থাৎ এই যে 3 একক থেকে দূরের গোল চিহ্ন অংশটি, অর্থাৎ 8 একক দূরের গোল চিহ্নিত অংশের ডানে অবস্থিত। বুঝতে পারছো? সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে 3 একক দূরের গোল চিহ্নিত অংশটি 8 একক দূরের গোল চিহ্নিত অংশের ডানে অবস্থিত, অর্থাৎ 8 এর ডানে -3 অবস্থিত। কারণ সংখ্যা রেখায় আমরা জানি যত সংখ্যা হয় বামে যায়, আর যত ডানে আসে তত বড় সংখ্যা হয়। এখানে -8 এর চাইতে -3 কিন্তু বড়। তাহলে অতএব -3 সংখ্যাটি -8 এর ডানে অবস্থিত। বুঝতে পারছো? এটা হচ্ছে উত্তর। পরে যতগুলো আছে সব কিন্তু ওভাবে করা লাগবে। দেখো পরেরটা,
গ নাম্বারে 0 এবং -1 আছে। এই পর্যন্ত তো লেখা সেম, এগুলো একটু আলাদা হবে শুধু যে সংখ্যা রেখায় 0 এবং -1 স্থাপনের জন্য 0 এবং এর বাম দিকে 1 একক দূরের বিন্দু দুইটিকে গার গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে এই যে দেখো আমাদের এখানে দেওয়া আছে 0, তাই 0-এর উপরে তোমার গোল চিহ্নটা হবে, গার গোল চিহ্ন, আর -1। তাহলে আমরা এমনিতে বুঝতে পারছি এখানে দেখো যে কি হবে, এই যে -1 এর ডানে 0 অবস্থিত, তাই সংখ্যা রেখা থেকে দেখা যাচ্ছে যে 0-এর ওপর গোল চিহ্নটি এর বাম দিকে, অর্থাৎ এই যে বাম দিকে 1 একক দূরের গোল চিহ্নিত থেকে ডানে অবস্থিত। বুঝতে পারছো? তাহলে অতএব 0 সংখ্যাটি -1 এর ডানে অবস্থিত। এটাই হচ্ছে উত্তর। পরেরটা দেখো, পরেরটাও একই, এ পর্যন্ত লেখা সেম। সংখ্যা রেখায় -11 ও 10 স্থাপনের জন্য 0 এর বাম দিকে 11 একক দূরে এবং ডান দিকে 10 একক দূরে বিন্দু দুইটিকে গার গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। এবার দুই পাশে গেছে দেখো, কারণ এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, তাই 0 এর ডান দিকে ধনাত্মক গুলো এসছে, 10 ছিল তাই 10 এসছে, ঋণাত্মক 11 ছিল তাই এদিকে 11 বিন্দু পর্যন্ত এসছে। ঠিক আছে? তাহলে সংখ্যা রেখা থেকে দেখা যাচ্ছে 0 এর ডান দিকের 10 একক দূরের গোল চিহ্নটি, অর্থাৎ এই যে 0 থেকে ডান দিকে 10 একক দূরের গোল চিহ্নটি কি 0 এর বাম দিকে 11 একক গোল চিহ্নটি থেকে ডানে অবস্থিত, অর্থাৎ এটার চাইতে এটা ডানে অবস্থিত। বুঝতে পারছো? তাহলে অতএব 10 সংখ্যাটি -11 এর ডানে অবস্থিত। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, -6 আছে আর 6 আছে। এটা তাহলে সংখ্যা রেখায় এ পর্যন্ত একই রকম, তাই আমি বলছি না। সংখ্যা রেখায় -6 ও 6 স্থাপনের জন্য 0 এর বামে, এই যে 0 এর বামে 6 একক, আবার ডানে 6 একক দূরের বিন্দুটিকে গোর গাল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। এই যে আবদ্ধ করা আছে দেখছো। তাহলে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে 0 এর ডানে 6 একক দূরের গোল চিহ্নটি 0 এর বাম দিকে 6 একক দূরের গোল থেকে ডানে অবস্থিত, অর্থাৎ এটার চাইতে এটা ডানে অবস্থিত। তাহলে অতএব 6 সংখ্যাটি -6 এর ডানে অবস্থিত, অর্থাৎ এই যে -6 এর ডানে অবস্থিত। বুঝতে পারছো? তাহলে এবার দেখো 4 নাম্বারটা সেম, এটা 1 আছে, এটা 10 আছে। তাহলে দেখো এবার কোথায় আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ -10 এর ডানে কি -1 অবস্থিত। এটা তোমরা লিখে নিবা সেম ভাবে, আমি আর পড়ছি না। তাহলে সংখ্যা রেখা দেখা যাচ্ছে যে 0 এর ডান দিকে 1 একক দূরের গোল চিহ্নটি 0 এর বামে -10 একক দূরের গোল চিহ্নটি থেকে ডানে অবস্থিত, তাই না? এই যে -10 একক দূরের চাইতে কি ডানে অবস্থিত না? তাহলে অতএব 1 সংখ্যাটি -10 এর ডানে অবস্থিত। আশা করি বুঝতে পারছো। এবার 6 নাম্বার বলেছে দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লিখো। অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তো আমি এখানে একটু কথা বলে দিই তোমাদের, যে ছোট থেকে বড় কিভাবে সাজাবো। আমরা জানি ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যার চাইতে সবসময় কি হয়, ছোট হয়। আবার যত বড় ঋণাত্মক সংখ্যা দেখবা, ছোট ঋণাত্মক সংখ্যাগুলোর চাইতে কিন্তু ছোট হয়। কেমন ছোট? -1 এর চাইতে 2 ছোট, 2 এর চাইতে -3 ছোট। অর্থাৎ যত তুমি এদিকে মাইনাস করে বাড়বা তত হচ্ছে কি ছোট সংখ্যা, আর যত ডান দিকে আসবা তত বড় সংখ্যা। বুঝতে পারছো? যেমন এই যে দেখো এখানে এদিকে যত আসছি সংখ্যাগুলো কিন্তু বাড়ছে, এদিক থেকে যত আসছে দেখো বাড়ছে, অর্থাৎ ডান দিকে যত যাবে বাড়বে আর বাম দিকে যত আসবে কমবে। অর্থাৎ -1 এর থেকে দেখো -8 কিন্তু ছোট, কারণ বামে আছে। আবার -1 এর চাইতে এগুলো ডানে আছে, তাই এটা বড়। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলোর মধ্যে বলি যে 8 বড় না 7 বড়, তাহলে অবশ্যই 8 এর চাইতে 7 বড়, কারণ 8 এর ডান দিকে 7 আছে, আর ডান দিকে যে জাত থাকবে তার চাইতে বড় হবে। বুঝতে পারছো? তাহলে এখন আমাদের কি বলেছে, মধ্যবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে বলেছে, যে নিম্ন প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যবর্তী সংখ্যা। তো চলো আমরা পর্যায়ক্রমে সেগুলো নির্ণয় করি। তো দেখো তাহলে আমরা এখন 6 নাম্বারটা করব। তো 6 এর ক নাম্বারে ছিল কি 0 এবং -7। তাহলে 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো কি হবে? তাহলে 7 এর চাইতে তুমি বড় সংখ্যাগুলো 0 পর্যন্ত গেলে পেয়ে যাবা। তাহলে কত আছে? -6, -5, -4, -3 এভাবে। তো আমরা দেখে নি কি আছে, এই যে দেখো 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। -7 এর চাইতে বড় কি -6, তারপর কত -5, 4, 3, -2, -1। 0 এর মধ্যবর্তী বলেছে, তাহলে 0 এর চাইতে আর কিন্তু যাবে না।
কারণ এর পরে কিন্তু শূন্যের অবস্থান, আর এদিকে যত যাবা তত আরো কমবে, অর্থাৎ -7 হবে। তাহলে -7 এবং শূন্যের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে এগুলো। আর পূর্ণ সংখ্যা কি বলেছিলাম আমি, আমার প্রথম পর্ব যদি দেখে থাকুন অনুসরণী 3.1-এর, ওখানে বিস্তারিত সব আলোচনা করা আছে, স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করে যত রকম সংখ্যা তোমাদের বইয়ের আলোচনা করা আছে সবগুলো কিন্তু দেওয়া আছে, যে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঋণাত্মক, ধনাত্মক, এগুলো সব আলোচনা করা আছে, তোমরা প্রথম পর্বটা দেখে নিও। তো আমি তারপরে একটু বলি, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে তোমার পূর্ণ সংখ্যা বলে, ঠিক আছে। তো তাহলে দেখো এগুলো পাইলাম, এবার আমরা ক নাম্বারটা পাইলাম, তাহলে খ নাম্বার দেখি। খ নাম্বারে দেখো -4 এবং 4 আছে, তাহলে এটা লিখে নিলাম আমরা, এই কথাটা লিখে নিবা, যেটা থাকবে এখানে একই রকম কথা। তাহলে -4 এর পর বড় সংখ্যা আছে -3, তারপর -2, তারপর -1, 0, 1, 2, 3, অর্থাৎ এই যে 4 এর মধ্যে আর এই -4 এর মধ্যে, অর্থাৎ এগুলো হচ্ছে তার মধ্যবর্তী সংখ্যা। গ নাম্বারটা দেখো সেম ভাবে, তাহলে এত এত মধ্যবর্তী, তাহলে -15 আছে, -15 থেকে আমাদের শুরু হবে, তাহলে -15 এর পরে বড় সংখ্যা কত, -14, -13, -12, এভাবে আস্তে 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 একেবারে কত পর্যন্ত আসবে, -5 পর্যন্ত আসবে, কারণ এখানে এরপরে কি -4 হবে, তো -4 বলেনি, -4 এর মধ্যবর্তী সংখ্যা বলেছে, তাই আমরা -5 পর্যন্ত আসবো, আর এদিকে -15 পর 14 দিয়ে আমরা শুরু করব। তাহলে এগুলো হচ্ছে দেখো এর মধ্যবর্তী সংখ্যা, বুঝতে পারছো। এটা গ নাম্বার হবে, খ নাম্বার হয়ে গেছে। তো দেখো এখানে গ নাম্বার হতো, খ নাম্বার হয়েছিল, গ নাম্বার আমি ঠিক করে দিলাম, এটা গ নাম্বার করবা। তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম যে -14 থেকে একবারে -5 পর্যন্ত। এবার ঘ নাম্বার দেখি আমরা। ঘ নাম্বারে দেখো -10 এবং -5 আছে, তাহলে -10 এর পর লিখতে লাগবো -9, -8, -7, -6, এগুলো আমরা পাচ্ছি -10 থেকে -5 এর মধ্যে। আর এই কথাগুলো যেহেতু একই রকম, সেজন্য আমি বললাম না, এখানে তোমরা দেখে লিখে নিবা। লেখার স্টাইলটা সবই যে এত এবং এত এর মধ্যবর্তী সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পায়, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে -9 থেকে হচ্ছে -6 পর্যন্ত, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এবার আমরা 7 নম্বরে যাব। তো এখানে 7 নম্বরে দেখো, এখানে বলছে ক নাম্বারে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো, -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো, এত এতর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো। তাহলে এগুলো জাস্ট আমাদের লিখতে হবে, তো চলো আমি তোমাদের লিখে দিই। তো দেখতে পাচ্ছ আমি এখানে জাস্ট এভাবে লিখে দিলাম যে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -20 চাইতে বড়। তাহলে আমি বলেছি না, এই সংখ্যার চাইতে যত ডান দিকে আসবে তত বড় হয়, অর্থাৎ এটা যত বড় সংখ্যা হবে মাইনাস তত কিন্তু ছোট, আর যত ছোট হবে তত বড়, কারণ সবচাইতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার -1, আর সবচাইতে ছোট হচ্ছে অসীম। যত -1 এর পর আরো বড় হতে থাকবে তত জানবে যে মানের দিক দিয়ে ছোট। তাহলে -20 এর চাইতে বড় কত হবে, -19, -18, -17, -16, বুঝতে পারছো। তারপরটা দেখো, তারপরটা বলছে যে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছিল, তাহলে এবার বলছে ছোট, তাহলে -10 এর চাইতে ছোট কত হবে, -10 এর চাইতে বড় গুলো হবে, তাহলে দেখো -11, -12, -13, -14, বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যান্সার। তারপর একটা দেখো গ নাম্বার বলেছিল -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে -10 এর চাইতে বড় কি, আর -5 এর চাইতে ছোট 6, তাহলে -9, -8, -7, -6 হবে, বুঝতে পারছো। তো এগুলো ছিল 7 নম্বরের অ্যান্সার। তো চলো এবার আমরা 8 নাম্বারটা দেখি। তো 8 নাম্বারটা দেখো, বলেছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখো। মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো, অর্থাৎ এগুলো আমাদের সত্য মিথ্যা লিখতে হবে, এবং মিথ্যা যদি হয় সেগুলোকে কি করতে হবে, সত্য করতে হবে। তো দেখো বলছে সংখ্যা রেখায় এত এর ডানে এত, তো আমরা সরাসরি অঙ্ক করার মাধ্যমে বুঝাই। তো দেখো তাহলে আমরা 8 নম্বরে চলে আসলাম। 8 নম্বরের কয়ে ছিল যে সংখ্যা রেখায় -10 এর ডানে -8। এবার বলো তো তোমরা, সংখ্যা রেখায় -10 এর ডানে 8 হয় কি হয় না, 8 হয় না, 8 হয়, তার মানে এটা কি সত্য, কারণ সংখ্যা রেখায় দেখবা -8, -9, -10 থাকে, অর্থাৎ এই পাশ থেকে এ পাশ আছে, তার মানে এই -10 এর ডানে 8 থাকে, এটা সত্য। তারপরটা দেখো, তারপরটা বলছে সংখ্যা রেখায় -60 এর ডানে 70, -60 এর ডানে, সংখ্যা রেখায় কোনটা ডানে থাকে, এটা না, 70 এর ডানে কি থাকে, 60 থাকে, অর্থাৎ সংখ্যা রেখায় থাকে বাম দিকে এটা, আর এটা সর্বত্র ডান দিকে থাকে, তার মানে এটা আমাদের ভুল, তাই মিথ্যা মিটেছি। তাহলে শুদ্ধ কি হবে,
তাহলে এটা শুদ্ধ হবে যে সংখ্যা রেখায় -60 এর বামে হচ্ছে 70, বুঝেছো? 60 এর বামে 70 হবে। তারপরটা দেখো, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। আমি কিন্তু অঙ্ক করতে করতেই বললাম এই অঙ্কের ক্ষেত্রে সবচাইতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, সবচেয়ে বড়, আর ছোট হচ্ছে অসীম। আর এখানে বলেছে যে ছোট -1, তার মানে এটা মিথ্যা, তাই আমি দিয়েছি। আর সবচাইতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, এটা ছোট না, বড় হবে, ঠিক আছে? কারেক্টটা বড় হবে, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, বলছে -20 এর চেয়ে -26 বড়। আমি বলেছি যত বড় সংখ্যা হবে ঋণাত্মক তত ছোটটার চাইতে ছোট, বুঝেছো? তার মানে দেখো 20 বড় না 26 বড়? 26 বড় না, এটা যেহেতু মাইনাস, দুটাই যেহেতু মাইনাস, তার মানে 20 এর চাইতে 26 ছোট, কারণ সংখ্যা রেখায় 20 এর বাম দিকে 26 থাকবে, যে যার বাম দিকে থাকবে সে তার চাইতে ছোট হবে। তার মানে এখানে -26টা 20 এর চাইতে, অর্থাৎ -20 এর চাইতে ছোট হবে। তার মানে এটা আমাদের মিথ্যা, শুদ্ধ হবে -20 এর চেয়ে -26 ছোট। বুঝতে পারছো? তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক। দেখা হবে পরবর্তী নতুন পর্বে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে। আর এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও যদি তোমরা দেখতে চাও, তো এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেলে গিয়েও তোমরা সরাসরি এই অনুশীলনী সম্পূর্ণ ভিডিও দেখতে পারো। তো আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফিজ।